আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের লম্বকর্ণ গল্পের দ্বিতীয় পর্বের আলোচনা ও বিশ্লেষণ নিয়ে এসেছি। প্রথম পর্ব যারা দেখেছো তাদের জন্য আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তোমাদের আরও একটা কথা বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে পেয়ে যেতে পারো। হুলস্থুল কাণ্ড। চোর হ্যায়, চোর চোর বাঘ হ্যায়, এই চুকন্দর সিং। জলদি আও, নগেন উধো শিগগির আয়, মেরে ফেললে। চুকন্দর তার মুঙ্গেরি বন্দুকে বারুদ ভরিতে লাগিল, আর নগেন উদয় লাঠি, ছাতা, টেনিস ব্যাট যা পাইল তাই লইয়া ছুটিল। মানিনী ব্যাকুল হইয়া হাঁপাইতে হাঁপাইতে নামিয়া আসিলেন, আর বংশলোচন ক্রমে প্রকৃতিস্থ হইলেন। লম্বকর্ণ দুই এক ঘা মার খাইয়া ব্যাঁ ব্যাঁ করিতে লাগিল। বংশলোচন ভাবিলেন বাঘ বরঞ্চ ছিল ভালো, আর মানিনী ভাবলেন ঠিক হয়েছে। এদিকে ভোরবেলা বংশলোচন চুকন্দরকে পাড়ায় খোঁজ করিতে বললেন, কিন্তু কোনো ভালা আদমি ছাগল পুষিতে রাজি আছে কি না। তবে যে সে লোককে তিনি ছাগল দিবেন না। এমন লোক চাই যে যত্ন করিয়া প্রতিপালন করিবে, টাকার লোভে বেচিবে না, তবে মাংসের লোভেও মারিবে না। এদিকে 8টা বেজে গেছে। বংশলোচন বহির্বাটির বারান্দায়, মানে বাইরের বাড়ির বারান্দায় চেয়ারে বসে আছেন। নাপিত কামাতে এসেছেন, কামিয়ে দিচ্ছেন। এদিকে বিনোদবাবু ও নগেন অমৃতবাজারের ডালহৌসি ভার্সেস মোহনবাগান পড়ছেন, আর উদয় ল্যাংড়া আমের দর কষছে। এমন সময় চুকন্দর আসিয়া সেলাম করিয়া বলল, লাটুবাবু আয়ে হ্যায়। 3 জন সহচরের সহিত লাটুবাবু বারান্দায় আসিয়া নমস্কার করিলেন। তাহাদের প্রত্যেকের বেশভূষা প্রায় একই প্রকার, আর ঘাড়ের চুল আমূল ছাঁটা, মাথার ওপর পর্বতাকার তেড়ি, রগের কাছে 2 গোছা চুল ফনা ধরে আছে, আর হাতে রিস্টোয়াজ, গায়ে আগুলম ফলম্বিত পাতলা পাঞ্জাবি, তার ওপর দিয়া গোলাপি গেঞ্জির আভা দেখা যাচ্ছে, পায়ে লপেটা, কানে অর্ধদগ্ধ সিগারেট ইত্যাদি ইত্যাদি। তো বংশলোচন বললেন, তাদের দেখে বললেন যে আপনারা আসছেন কোথা থেকে। লটবাবু বললেন, আমরা তো বেলেঘাটা কেরোসিন ব্যান্ডমাস্টার লটবর লন্ডি অধীন, আর লোকে লটবাবু বলে ডাকে। শুনলুম আপনি একটা পাঁঠা বিলিয়ে দেবেন, তাই সঠিক খবর নিতে এসেছি। শুনে বিনোদবাবু বললেন, আপনারা বুঝি ক্যানেস্তারা বাজান? আর আপনারা বুঝি ক্যানেস্তারা বাজান? তো লাটু তখন বলছেন, ক্যানেস্তারা কি মশাই, দোস্তর মতো কলসাট, আর ইনি লবিন নিয়োগী ক্যারিওনেট, এই লরহরি লাগ ফুলুট মানে বাঁশি, আর এই লবকুমার লন্ডন বেয়লা মানে বেহালা, আর করলেট মানে কর্নেট, পিকলু, হারমোনিয়াম, ঢোল, করতাল সব নিয়ে 19 জন, অর্থাৎ 19 জন আছি। আর বর্মা অয়েল কোম্পানির ডিপোয় আমরা কাজ করি। আর ছোট সাহেব সেদিন যে ফিস্ট দিলে আমরা বাজালাম, সাহেব খুশি হয়ে টাইটেল দিলে কেরোসিন ব্যান্ড। বংশলোচন শুনে বললেন, দেখুন আমার একটা ছাগল আছে, তো সেটি আপনাকে দিতে পারি, কিন্তু লাটুবাবু বললেন, আমরা হলাম 19টি প্রাণী, একটা পাঠায় কি হবে মশাই। আর কি বলো হে নরহরি। নরহরি লস্যি লস্যি করে চেঁচালেন। আর বংশলোচন বললেন, এই শর্তে আমি দিতে পারি যে ছাগলটি আপনি যত্ন করে মানুষ করবেন, তবে বেচতে পারবেন না, মারতে পারবেন না। তো লটুবাবু বললেন, এই যে আপনি নতুন কথা বলছেন, ভদ্রলোকে কখনো ছাগল পোষে? নরহরি বলছেন সেই কথা শুনে যে পাঠি লয় যে দুধ দেবে, নবীন বলছেন পাখি লয় যে পড়বে, আর নবকুমার ভেড়া লয় যে কম্বল হবে। বংশলোচন সেসব কথা শুনে বলে, আরে সে যাই হোক, বাজে কথা বলার সময় আমার নেই, নেবেন কি না বলুন। তো লটবাবু ঘাড় চুলকাতে লাগলেন, আর নরহরি বললেন, লিয়ে লাও হে লাটুবাবু, লিয়ে লাও, ভদ্রলোক বলছেন অত করে। আর সে কথা শুনে বংশলোচন বলছেন, কিন্তু মনে থাকে যেন বেচতেও পারবেন না, কাটতেও পারবেন না। তো লাটুবাবু, সে আপনি ভাববেন না, লাটু লন্দির কথায় লড়চড় নেই।
লম্বকর্ণকে লইয়া বেলেঘাটা কেরোসিন ব্যান্ড চলিয়া গেল। আর বংশলোচন বিমর্ষ চিত্তে বলতে লাগলেন, ব্যাটাদের দিয়ে ভরসা হচ্ছে না। আর বিনোদ আশ্বাস দিয়ে বললেন, আরে ভেবো না হে, তোমার পাঠা গন্ধর্ব লোকে বাস করবে। ফাঁকে পড়লুম আমরা। সন্ধ্যায় আড্ডা বসেছে, আরও আজও বাঘের গল্প চলছে। তো চাটুর্যমশাই বলছেন, সেটাও তোমাদের ভুল ধারণা, বাঘ বলে একটা ভিন্ন জানোয়ার নেই, তবে ও একটা অবস্থার ফের। আরশোলা হতে যেমন কাঁচপোকা, আজই তোমরা ডারউইন শিখেছো বলে, আর আমাদের ওসব ছেলেবেলা থেকে জানা আছে। আমাদের রায়বাহাদুর ছাগলটা বিদেয় করে খুব ভালো কাজ করেছেন। কেটে খেয়ে ফেলতেন তো কথা ছিল না, কিন্তু বাড়িতে রেখে দেওয়া। তো বংশলোচন একটা নূতন গীতা লইয়া নিবিষ্ট চিত্তে অধ্যয়ন করছেন। নায়ং ভূত্তা ভবিতা বা ন ভুয়ো, অর্থাৎ কিনা আত্মা একবার হইয়া আর যে হইবে না তা নয়, অজ নিত্য। অজ কিনা ছাগলং, ছাগলটা যখন বিদায় হয়েছে তখন আজ সন্ধি স্থাপনা হইলেও হইতে পারে। বিনোদ বংশলোচনকে বললেন, হে কৌন্তেয়, তুমি ভগবানকে একটু থামিয়ে রেখো, চাটুর্য মশাইয়ের কথাটা শোনো, মনে বল পাবে। উদয় বলল, আমি সেবার যখন সিমলে যাই, নগদ তখন মিছে কথা বলিস নি উদয়, তোর দৌড় আমার জানা আছে, লিলুয়া অবধি। উদয় বলছেন, বাহ, আমার দাদা শ্বশুর তো সিমলে থাকতেন, বউ তো সেখানেই বড় হয়, আর তাই তো রং হতো। নগেন মজক, খবরদার উদয়। চাটুর্য শুনে বলছেন, যা বলছেন শোন। আমাদের মজিলপুরে চরণ ঘোষের একটা ছাগল ছিল, নাম তার ভুটে। বেটা খেয়ে হলো ইয়া লাশ, ইয়া শিং, ইয়া দাড়ি। তো একদিন চরণের বাড়িতে ভোজ, লুচি পাঁঠার কালিয়া এইসব আর কি। আর আঁচাবার সময় দেখি ভুটে পাঁঠার মাংস খাচ্ছে। তো বললুম, দেখছো কি চরণ, এক্ষুনি ছাগলটাকে বিদেয় করো, কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করো, প্রাণে ভয় নেই। চরণ শুনলে না, গরিবের কথা বাসি হলে ফলে। তারপর দিন থেকে ভুটে নিরুদ্দেশ। খোঁজ খোঁজ খোঁজ, কোথায় গেল? তো 1 বছর পর মশাই সেই ছাগল সদরবনে পাওয়া গেল। শিং নেই বললেই হয়, তবে দাড়ি প্রায় খসে গেছে, মুখ একেবারে হারিয়ে, বর্ণ হয়েছে একেবারে কাঁচা হলুদ, আর তার উপর দেখা গিয়েছে মশাই আজি আজি ডোরা ডোরা। তো ডাকা হলো, ভুটি ভুটি। ভুটি বলে হালুম। লোকজন দূর থেকে নমস্কার করে ফিরে এলো। লাটুবাবু আয়ে হ্যাঁ। সপারিষদ লাটুবাবু প্রবেশ করলেন, আর লম্বকর্ণ সঙ্গে আছে। বিনোদ বললেন, কি ব্যান্ডমাস্টার, আবার কি মনে করে? তো লাটুবাবুর আর সে লাবণ্য নেই, চুল উস্কো খুস্কো, চোখ বসে গেছে, আর জামা ছিঁড়ে গেছে। সজল নয়নে হাউমাউ করে বললেন, সর্বনাশ হয়ে গেছে মশাই, ধনে প্রাণে মেরেছে। বলে হো 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 করতে লাগলেন। আর নরহরি বললেন, আরে করো কি লাটুবাবু, একটু স্থির হও, হুজুর রয়েছেন। আর তখন হুজুর যখন আছেন তখন একটা বিহিত করবেই। বংশলোচন ভীত হয়ে বললেন, কেন, কি হয়েছে, ব্যাপার কি? লাটুবাবু বলছেন, মশাই ওই পাঁঠাটা। চট্টগ্রাম, হ্যাঁ বলেছিলুম কি না। লাট্টুবাবু বলছেন, ঢোলের চামড়া কেটেছে, বেলায় তাঁত খেয়েছে, হারমোনিয়ামের চাবি সমস্ত চিবিয়েছে, আর আমার পাঞ্জাবির পকেট থেকে 90 টাকার নোট। ও হো হো হো, আচ্ছা। নরহরি বলছেন, গিলে ফেলেছে? পাঠা নয় হুজুর, সাক্ষাৎ শয়তান, সর্বস্ব গেছে। লাটুর প্রাণটি কেবল আমার ভরসায় এখনো ধুকপুক করছে। বংশলোচন ফ্যাসাদে ফেললে দেখছি। তো নরহরি বলছেন, দোহাই হুজুর, লাটুর দশাটা একবার দেখুন, একটা ব্যবস্থা করে দিন, বেচারা মারা যায়। বংশলোচন ভেবে বললেন, তো একটা জোলাপ দিলে হয় না? লাটু উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, মশাই এই কি আপনার বিবেচনা হলো? মরছি টাকার শোকে, আর আপনি বলছেন জোলাপ খেতে?
বংশলোচন বললেন, আরে তুমি খাবে কেন, ছাগলটাকে দিতে বলছি। নরহরি বলল, হায় হায় হুজুর, একটাও ছাগল চিনলে, এখনও ছাগল চিনলেন না? কোন কালে হজম করে ফেলেছে। লোট তো লোট, বেলায় তাঁত, ঢোলের চামড়া, হারমোনিয়ামের চাবি, স্টিলের কী বলবো করতাল। বিনোদ বলছেন, লাট্টুবাবুর মাথাটি কেবল আস্ত রেখেছে। আর বংশলোচন বলতে লাগলেন, যা হবার তা তো হয়েইছে। তো এখন বিনোদ, তুমি একটা খেসারত ঠিক করে দাও তো, বেচারার লোকসান যাতে না হয়, আর আমার ওপর বেশি জুলুমও না হয়। ছাগলটা বাড়িতেই থাকুক, কাল না হয় ঠিক করা যাবে। অনেক দরদস্তুরের পর 100 টাকায় রফা হলো। বংশলোচন বেশি কষাকষি করিতে দিলেন না, আর করতে দিলেন না। লাটুবাবুর দল টাকা লইয়া চলিয়া গেল। এদিকে লম্বকর্ণ ফিরিয়া আসিয়াছে, টেপি ছুটে এলো। আর বিনোদ বললেন, ও টেপুরানি, শিগগির গিয়ে তোমার মাকে বলো যে কাল আমরা এখানে খাবো, লুচি, পোলাও, মাংস। টেপি বলছেন, বাবা বাবা তো আর মাংস খায় না। বিনোদ বলছেন, বলো কি? হ্যাঁ হ্যাঁ বংশু, প্রেমটা এক পাঁঠা থেকে বিশ্ব পাঁঠায় পৌঁছেছে নাকি? আচ্ছা তুমি না খাও, আমরা তো আছি, যাও যাও তো টেপু, মাকে বলো জোগাড় করতে। টেপু বলল, না সে এখন হচ্ছে না, মা বাবার ঝগড়া চলছে, কথাটি নেই। বংশলোচন ধমক দিলেন, হ্যাঁ কথাটি নেই? তুই সব জানিস, যা যা, ভারী জ্যাঠা হয়েছিস। টেপু বলল, বারে আমি আমি বুঝি টের পাই না? তবে মা কেন খালি খালি আমাকে বলে, টেপি পাখাটা মেরামত করতে হবে, টেপি এ মাসে আরও 200 টাকা চাই। তোমাকে বলে না কেন? বংশলোচন, থাম থাম, বকিস নি। বিনোদ তখন বলছেন, তো হে রায় বাহাদুর, কন্যাকে বেশি ঘাঁটিও না, অনেক কথা ফাঁস করে দেবে। অবস্থা সঙ্গীন হয়েছে বলো। তো বংশলোচন, আরে এতদিন তো সব মিটে যেত, ওই ছাগলটাই তো মুশকিল বাঁধালে। বিনোদ, বেটা ঘরভেদি বিভীষণ, তোমারই বা অত মায়া কেন? খেতে না পারো বিদেয় করে দাও, জলে বাস করো, কুমিরের সঙ্গে বিবাদ করো না। বংশলোচন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, দেখি কাল যা হয় একটা কিছু করা যাবে। এ রাত্রিও বংশলোচন বৈঠকখানায় বিরহ শয়নে যাপন করিলেন, আর ছাগলটা আস্তা বলে বাধা ছিল, উপদ্রব করিবার কোনো সুযোগ সুবিধা পায়নি। পরদিন বৈকাল 5:30টার সময় বংশলোচন বেড়াইবার জন্য প্রস্তুত হয়ে একবার এদিক ওদিক চেয়ে দেখলেন কেউ তাকে লক্ষ্য করছে কিনা। গৃহিণী ও ছেলেমেয়েরা উপরে আছে, ঝি চাকর অন্দরে কাজকর্মে ব্যস্ত। চুকন্দর সিং তার ঘরে বসে আটা সানিতেছে, আর লম্বকর্ণ আস্তাবলের কাছে বাঁধা আছে এবং দড়ির সীমার মধ্যে যথাসম্ভব লম্ফঝম্প করছে। বংশলোচন দড়ি হাতে করিয়া ছাগল লইয়া আস্তে আস্তে বাহির হইলেন। পাছে পরিচিত লোকের সঙ্গে দেখা হয়, সেই জন্য বংশলোচন সোজা রাস্তায় না গিয়া গলিঘুজির ভিতর দিয়া চলিলেন। পথে 1 ঠোঙা জিলিপি কিনিয়া পকেটে রাখিলেন। ক্রমে লোকালয় হইতে দূরে আসিয়া জনশূন্য একটা খাল ধারে পৌঁছিলেন। আজ তিনি স্বহস্তে লম্বকর্ণকে বিসর্জন দিবেন, যেখানে পাইয়াছিলেন আবার সেখানেই ছাড়িয়া দিবেন, যা থাকে তার কপালে। যথাস্থানে আসিয়া বংশলোচন জিলিপির ঠোঙাটি ছাগলকে খাইতে দিলেন। পকেট হইতে 1 টুকরো কাগজ বাহির করিয়া তাহাতে লিখিলেন, একটা ছাগল বেলেঘাটা খালের ধারে কুড়াইয়া পাইয়াছিলাম, প্রতিপালন করিতে না পারায় আবার সেইখানেই ছাড়িয়া দিলাম। আল্লাহ কালী যিশুর দিব্য, ইহাকে কেহ মারিবেন না। লেখার পর কাগজ ভাঁজ করিয়া ছোট্ট একটা টিনের কৌটোয় ভরিয়া লম্বকর্ণের গলায় ভালো করিয়া বাঁধিয়া দিলেন। তারপর বংশলোচন শেষবার ছাগলের গায়ে হাত বোলাইয়া আস্তে আস্তে সরিয়া পড়িলেন। লম্বকর্ণ তখন আহারে ব্যস্ত। দূরে আসিয়াও বংশলোচন বারবার পিছু ফিরিয়া দেখিলেন, তো লম্বকর্ণ আহার শেষ করে এদিক ওদিক চাহিছে, যদি তাহাকে দেখিয়া ফেলে এখনই পশ্চাদাপন করিবে। তাই এদিকে আকাশের অবস্থাও ভালো নয়। বংশলোচন জোরে জোরে চলতে লাগলেন, আর আর পারা যায় না, হাঁপ ধরিতেছে। পথের ধারে একটা তেঁতুল তলায় বংশলোচন বসে পড়লেন। লম্বকর্ণকে আর দেখা যায় না, তো এইবার তার মুক্তি। আর কিছুদিন দেরি হইলে জড়ভরতের অবস্থা হইত, তো ওই
হতভাগা কৃষ্ণের জীবকে আশ্রয় দিতে গিয়া তিনি নাকাল হইয়াছেন। গৃহিণী তাহার উপর মর্মান্তিক রুষ্ট, আত্মীয় স্বজন তাহাকে খাইবার জন্য হাঁ করিয়া আছে, তিনি একা কাহাতক সামলাবেন। হায় রে সত্যযুগ! যখন শিবি রাজা শরণাগত কপোতের জন্য প্রাণ দিতে গিয়েছিলেন, মহিষীর ক্রোধ, সভাসদবর্গের বেয়াদপি কিছুই তাহাকে ভোগ করিতে হয় নাই। তো দ্রুম ধুর ধুর দুরু দর দর আকাশে কে ঢ্যাঁড়া পিটিতেছে। বংশলোচন চমকিত হইয়া চাহিয়া দেখিলেন অন্তরিক্ষের গম্বুজে অন্তরিক্ষের গম্বুজে এক পোঁচ সীসা রঙের অস্তর মাখাইয়া দিয়াছে, আর দূরে এক ঝাঁক সাদা বক জোরে পাখা চালাইয়া পলাইতেছে। সমস্ত চুপ, গাছের পাতাটি নড়িতেছে না। আসন্ন দুর্যোগের ভয়ে স্থাবর জঙ্গম হতভম্ব হইয়া গেছে। আর বংশলোচন উঠিলেন, আবার বসিয়াও পড়িলেন। জোরে হাঁটার ফলে তার বুক ধড়ফড় করছে। সহসা আকাশ চির খাইয়া ফাটিয়া গেল। এক ঝলক বিদ্যুৎ, কড় কড় কড়াত ফাটা আকাশ আবার বেমালুম জুড়িয়া গেল। ঈশান কোণ হইতে একটা ঝাপসা পর্দা তাড়া করিয়া আসিতেছে, আর তাহার পিছনে যা কিছু সমস্ত মুছিয়া গিয়াছে। সামনেও আর দেরি নেই, ওই এলো। গাছপালা শিহরিয়া উঠিল। লম্বা লম্বা তাল গাছগুলো প্রবল বেগে মাথা নাড়িয়া আপত্তি জানাইল। কাকের দল আর্তনাদ করিয়া উড়িবার চেষ্টা করিল, কিন্তু ঝাপটা খাইয়া আবার গাছের ডাল আঁকড়াইয়া ধরিল। প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ঝড়, প্রচণ্ড বৃষ্টি যেন এই নগণ্য উইডিভি, এই ক্ষুদ্র কলিকাতা শহরকে ডুবাইবার জন্য স্বর্গের ৩৩ কোটি দেবতা সার বাঁধিয়া বড় বড় ভৃঙ্গার হইতে তোড়ে জল ঢালিতেছেন। মোটা নিরেট জলধারা, তাহার ফাঁকে ফাঁকে ছোট ছোট ফোঁটা। সমস্ত শূন্য ভরাট হইয়া গিয়াছে। মান, ইজ্জত, কাপড় চোপড় সবই গিয়াছে। এখন প্রাণটা রক্ষা পাইলে হয়। হারে হতভাগা ছাগল, কি কুক্ষণে! বংশলোচনের চোখের সামনে একটা উগ্র বেগনি আলো খেলিয়া গেল। সঙ্গে সঙ্গে আকাশের সঞ্চিত ২০ কোটি ভোল্ট ইলেকট্রিসিটি অদূরবর্তী একটা নারিকেল গাছের ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া নিকট নাদে ভূগর্ভে প্রবেশ করিল। রাশি রাশি সরিষার ফুল, জগৎ লুপ্ত, তুমিও নাই আর আমিও নাই। বংশলোচন সংজ্ঞা হারিয়েছেন, জ্ঞান হারিয়েছেন। এদিকে বৃষ্টি থেমে গেছে, কিন্তু এখনো শোঁ শোঁ করিয়া হাওয়া বইছে। ছেঁড়া মেঘের পর্দা ঠেলিয়া দেবতারা ২-৪টা মিটমিটে তারার লণ্ঠন লইয়া নিচের অবস্থা তদারক করিতেছেন। বংশলোচন করদম শয্যায় শুইয়া ধীরে ধীরে সংজ্ঞাপ্রাপ্ত লাভ করিলেন। তিনি কে? রায়বাহাদুর? কোথায়? খালের নিকট? ও কিসের শব্দ? শোনাবেন? তাঁর স্মৃতি, নষ্ট স্মৃতি ফিরিয়া আসিয়াছে। ছাগলটা মানুষের স্বর কানে আসিতেছে। কে যেন তাকে ডাকছে। মামা, জামাইবাবু, বংশু, আছো? হুজুর! অদূরে একটা ঘোড়ার গাড়ি দাঁড়াইয়া আছে। জনকতক লোক লণ্ঠন লইয়া ইতস্তত ঘুরিতেছে আর তাহাকে ডাকিতেছে। একটা পরিচিত নারী কণ্ঠে ক্রন্দনধ্বনি উঠিল। রায়বাহাদুর চাঙ্গা হইয়া বলিলেন, এই যে আমি এখানে আছি, ভয় নেই। মানিনী বলিলেন, আজ আর দোতলায় উঠে কাজ নেই। ওঝি এই বৈঠকখানা ঘরেই বড় করে বিছানা করে দিত, আর দেখ আমার বালিশটাও দিয়ে যা। চাটুর্যে মিনসে নড়ে না। ও কি? সে হবে না, এই গরম লুচি কখানি খেতেই হবে। মাথা খাও। তোমার সেই বোতলটায় কি আছে, তাই একটু চায়ের সঙ্গে মিশিয়ে দেবো নাকি? বংশলোচন লাফাইয়া উঠিয়া বললেন, ওটা আবার এসেছে? নিয়ে আয় তো লাঠিটা। মানে বললেন, করো কি, মেরো না। ও বেচারা বৃষ্টি থামতেই ফিরে এসে তোমার খবর দিয়েছে, তাইতেই তো তোমায় ফিরে পেলুম। ও হরি মধুসূদন। লম্বকর্ণ বাড়িতেই রয়ে গেল এবং
দিন দিন শশীকলার ন্যায় বাড়িতে লাগিল। ক্রমে তাহার আধ হাত দাড়ি গজাইল। রায়বাহাদুর আর বড় একটা খোঁজ খবর করেন না। তিনি এখন ইলেকশন লইয়া ব্যস্ত। মানিনী লম্বকর্ণের শিং কেমিক্যাল সোনা দিয়া বাঁধাইয়া দিয়েছেন, তাহার জন্য সাবান ও ফিনাইল ব্যবস্থা হইয়াছে, কিন্তু বিশেষ ফল হয় নাই। লোকে দূর হইতে তাহাকে বিদ্রূপ করে। লম্বকর্ণ গম্ভীরভাবে সমস্ত শুনিয়া যায়, নিতান্ত বাড়াবাড়ি করিলে বলে বব 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 বব, অর্থাৎ যত ইচ্ছা বকিয়া যাও, আমি ওসব গ্রাহ্য করি না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।